উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। নতুন দল গঠনের লক্ষ্যে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন ছিল তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথে থাকতে তার এই পদত্যাগ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন ও সেই দলে অংশ নিতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়টি। এরই মধ্যে সোমবার রাতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ছাত্রদের নতুন দল আত্মপ্রকাশ করবে। মালিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এমন অবস্থায় দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায় পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের অনির্ধারিত বৈঠক শেষে যমুনার সামনে ব্রিফিংয়ে পদত্যাগের বিষয়টি তুলে ধরেন নাহিদ ইসলাম। আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্রটা জমা দিয়েছি। তো গত ৬ মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার, ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন মনে করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানান নাহিদ ইসলাম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গভীর শ্রদ্ধায় প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে সকালে বনানী সামরিক কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান, বিভিন্ন বাহিনী ও রাজনৈতিক দলগুলো। এস.এম. আরিফের রিপোর্ট। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করা হয়। দীর্ঘ ১৬ বছরে প্রথমবারের মতো ২৫ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করে অন্তর্বর্তী সরকার। এই উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবগণ। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান, বিজিবি ও আনসার বাহিনী প্রধানরা। পরে শহীদ পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের ২৪শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের ৩ মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান সাবেক সেনা কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। কোনো স্বাধীন এবং নিরপেক্ষভাবে করে এই বিচার কার্যগুলি সম্পাদন করলে আমি মনে করি পরিবারের সদস্য সকলেই সুখী হবেন। এই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটতে পারে সেরকম একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা এই ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে নিতে হবে। ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে পালন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানায় শহীদ পরিবার। স্বাধীন তদন্ত কমিটি ছিল, যেটা রিপোর্ট আমরা এতদিন
জানতে পাইনি, এখন যেন সেটা সবার সামনে খোলাসা হয়। আমরা পেছনে ষড়যন্ত্রকারী যারা প্রকৃত অর্থে তারা প্রমাণিত হবে। আমরা নিরপরাধীদের শাস্তি চাই না, এটা আমরা প্রথম থেকে বলে এসেছি। আমাদের তো অনেক হোপস আছে কি এখন একটা সুস্থ ট্রান্সপারেন্ট ট্রায়াল হবে। আমরা সন্তুষ্ট, কিন্তু আমাদের আশা ছিল যে এটা ক্যাটাগরি এ হিসাবে একটা দিন পালন করা হবে, সরকারি ছুটি দেওয়া হবে। আমরা যেন আমাদের স্বামীদের কাছে যে বলতে পারি যে না এতটুকু আমরা করতে পেরেছি, তবে এখানে আমরা ক্ষান্ত হব না, আমরা সুষ্ঠু বিচার চাই। নারকীয় এই হত্যাযজ্ঞের ঘটনায় প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে, এমনটাই প্রত্যাশা শহীদ পরিবারের। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে কালো দিন 25 ফেব্রুয়ারি। 16 বছর আগের 2019 সালের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে ঘটে এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা। বিদ্রোহী বিডিআর জওয়ানদের হাতে প্রাণ হারান 58 জন সেনা সদস্য। দেশের ইতিহাসে দিনটি অন্যতম কলঙ্কিত অধ্যায়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের দরবার হলে শুরু হয় দরবার। অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পিলখানার 4 দেয়ালের ভেতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতে সময় লেগে যায় আরও 2 দিন। পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় 33 ঘণ্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। 27 ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের। সেখানে পাওয়া যায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তার স্ত্রী সহ সেনা কর্মকর্তাদের মরদেহ। উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র। নারকীয় এ হত্যাকাণ্ডের পর 28 ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। পরে মামলা 2টি নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। ঢাকা মহানগর তৃতীয় বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান 2013 সালের 5 নভেম্বর মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদ সহ 152 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় 277 জনকে খালাস দেয়া হয়। মামলার প্রতিবেদন অনুযায়ী দরবারে অনুষ্ঠিত আয়োজনকে সামনে রেখেই ষড়যন্ত্রকারীরা নিয়েছিল বিদ্রোহের প্রস্তুতি। জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ না থাকা, রেশন বৈষম্য, ডাল ভাত কর্মসূচির নামে টাকা আত্মসাতের অভিযোগ সহ নানা বিষয়ে তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদস্যদের মধ্যে ছিল অসন্তোষ। তার ফলেই সংঘটিত হয় ইতিহাসের নারকীয় এ হত্যাযজ্ঞ। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড তৎকালীন বিডিআর সদস্যরা ঘটিয়েছে। এটা নিয়ে আর কোনো কথা বলা উচিত হবে না। রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী হয়েছে তারা দোষী। নিজেদের মধ্যে হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হবে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিষাদাগার বন্ধ করে বাহিনীকে সাহায্য করারও আহ্বান জানান সেনাপ্রধান। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে
ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। রাজনৈতিক মতপার্থক্যের কারণে বিভেদ তৈরি হলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তারেক রহমান। প্রতিনিধি আবু মুসার তথ্যচিত্রে শামস তাবরেজ উচ্ছ্বাসের রিপোর্ট। কুমিল্লার টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপি প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আয়োজন করা হলো দ্বিবার্ষিকী সম্মেলন। দুপুর থেকেই নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীদের বক্তব্যের পর বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক মত পার্থক্য যদি বিভেদ তৈরি করে তবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আজকে যদি আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে আমরা লিপ্ত হব, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, ক্ষতিগ্রস্ত হবে এই দেশের রাজনৈতিক যতগুলো গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান আছে সেইগুলো। তিনি বলেন, যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি এমন প্রত্যাশাই করেন জনগণ। ক্ষমতায় গেলে দেশ কিভাবে চালানো হবে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে তা তৃণমূল পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান তারেক রহমান। আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সকল পরিকল্পনা ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করার আহ্বান জানান তারেক রহমান। বলেন, মানুষের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে সচেতন থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া যে অধিকার, রাজনৈতিক যে অধিকার, সেই অধিকার যতক্ষণ পুনঃপ্রতিষ্ঠিত না হবে, অধিকার আদায়ের যে আন্দোলন সেটি অব্যাহত থাকবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি। মাধ্যমে আমাদেরকে সচেষ্ট অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত শোক সভায় তিনি এই আহ্বান জানান। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমে প্রকৃত সরকার এলে দেশের শান্তি ফিরে আসবে। দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, এটা স্বাধীনতার জন্য শুভ নয়। কাদা ছোড়াছড়ি, তর্ক বিতর্ক করে ঐক্য নষ্ট না করারও আহ্বান জানান তিনি। এ সময় 2024 সালে গণ অভ্যুত্থানের সময় সত্যিকার দেশপ্রেমিকের মতো কাজ করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। সেখান থেকে চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায়, একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায়। তারই চক্রান্ত আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিপ্ত আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে আগামীকাল আদেশ দেবেন আপিল বিভাগ। সে পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন। শুনানি শেষে তার আইনজীবী শিমির মনির জানান, এটিএম আজহার সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত কারো বিচারে আন্তর্জাতিক আইনের বিধান মানা হয়নি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আপিল বিভাগ। এই আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে শুনানির দিন ধার্য করা হয় 25 ফেব্রুয়ারি মঙ্গলবার। আংশিক শুনানি হয়েছে এবং বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন আপিল বিভাগ। জামায়াতে ইসলামীর প্রাক্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহার সাহেবকে ফ্যাসিস্ট সরকারের আমলে তখনকার দিনের আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেছিল। সেই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম।
সেই রিভিউ আবেদন আজকে আংশিক শুনানি হয়েছে। আগামীকালকে সকালবেলা আবার টপ মোস্ট আইটেম হিসেবে শুনানি হবে। মানবতা বিরোধী অপরাধের বিচারে কোনো আসামির বিষয়ে আন্তর্জাতিক আইনি প্রথা মানা হয়নি বলে জানান অ্যাডভোকেট শিশির মনির। যে এখানে মূল প্রশ্ন উঠেছে যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বা প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতের আদালত বলেছেন। এটাই আজকে রিভিউ হচ্ছে যে এই যে আন্তর্জাতিক আদালতের আইন এখানে প্রযোজ্য হবে না, এই কথা বলে যে রায় দেওয়া হয়েছে শুধু জনাব এটিএম আজহারের ক্ষেত্রে নয়, জনাব কাদের মোল্লা সহ জনাব মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান এবং অন্যান্য আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সকলের ক্ষেত্রেই এই যে আন্তর্জাতিক আইনের প্রথাগত বিধান প্রযোজ্য নয় মর্মে রায় দিয়েছে। আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে সেখানে উঠেছে অতীতের সবগুলো রায়, এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো, আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত। বুধবার শুনানি শেষে ন্যায় বিচার পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আদালতে আসা জামায়াতে ইসলামীর নেতারা। শুনানি শেষে নিশ্চয় করে আদেশ দেবেন, আমাদের সিনিয়র লয়াররা সেখানে থাকবেন, কোর্ট উইল ডিসাইড। আমরা সেই জন্য ওয়েট করছি, আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আদালতে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ পাবো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবারে একটি শোক সংবাদ। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুবাইর রহমানের রিপোর্ট। বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। দ্বিতীয়বার ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ আল নোমানের রাজনীতির শুরুটা ৬০-এর দশকে। হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম নগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রজীবন শেষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন। গোপনে ভাসানীপন্থী ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। স্বাধীন বাংলাদেশে প্রথমে তিনি ন্যাপের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তী সময় জিয়াউর রহমান বিএনপি গঠন করলে ১৯৮১ সালে তিনি বিএনপিতে যোগ দেন। জীবনের শেষ পর্যন্ত তিনি বিএনপির রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বিএনপির ভাইস চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ ভবনে বিএনপির প্রয়াত নেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে দলীয় পতাকা ও ফুলের শ্রদ্ধা জানানো হয়। দ্বিতীয় জানাজার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আব্দুল্লাহ আল নোমানের চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি করবে। আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা একজন, বাংলাদেশের শ্রমিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, প্রগতিশীল আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন এবং একই সঙ্গে তিনি বাংলাদেশের পুনর্গঠনের ক্ষেত্রে, নির্মাণের ক্ষেত্রে যখন সরকারের দায়িত্ব পেয়েছিলেন তখন তার ভূমিকা পালন করেছিলেন। আমাদের সকলের সেই প্রিয় নেতা
বিশেষ করে বীর চট্টলার মানুষের কাছে অত্যন্ত প্রিয়, তারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় নেতা, আমাদের নেতা আব্দুল্লাহ লোমান আমাদের মাঝ থেকে আজকে সকাল 6টায় চলে গেছে। আমি আল্লাহ তাআলার কাছে, পরম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে চাই যে আল্লাহ তাআলা যেন তাকে এই মহান নেতা তাদের শ্রদ্ধা জানাতে পারেন। মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের বৈধতা দিতে দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ। এ সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদকে শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন যে তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও শক্তিশালী হবে।